আজকে আমাদের সেশন কত 6 সেশন 6 আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের আলোচনার বিষয় কি আজকে বুটস্ট্র্যাপ সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা সিএসএসটা আরেকটু ঘাটাঘাটির দরকার আছে, এত তাড়াতাড়ি ফ্রেমওয়ার্কে চলে যাব না, আরেকটু সিএসএস ঘাটাঘাটি করে তারপর ইয়ে করবো। সো আমাদের প্রজেক্টের একটা নতুন একটা প্রজেক্ট নেই আজকের ক্লাসের জন্য। পিএইচপি স্ট্রমটা সবাই ওপেন করি, ওপেন করে আগের কারো যদি প্রজেক্ট খোলা থাকে ওটা ক্লোজ প্রজেক্ট করে বন্ধ করি, বন্ধ করে ক্রিয়েট নিউ প্রজেক্ট, ক্রিয়েট নিউ প্রজেক্ট দিয়ে এই আমরা লোকেশনটা চেক করব সি জ্যাম্প এসটিডক্স আছে কিনা, থাকলে এসটিডক্সের পর ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা প্রজেক্টের নাম দিব। আজকের প্রজেক্টের নাম কি হবে বলেন তো? আপনাদের প্রজেক্টের নাম, আপনাদের নাম, আপনার এসিআইডি আন্ডারস্কোর আপনাদের ব্যাচ, তারপর হচ্ছে সেশন, তারপর হচ্ছে সিএসএস আন্ডারস্কোর বুটস্ট্র্যাপ। আচ্ছা, আমরা আমাদের ডকুমেন্টের এখানে একটা এক্সাম্পল আছে না, সিএসএস টেক্সট 65 নম্বর পেজে, সিএসএস টেক্সট ডট এইচটিএমএল, মানে এই এই লেখাটাকে আমরা এই এই আউটপুটটাকে কপি পেস্ট করি। এখন টাইপ করার দরকার নাই, কারণ আপনারা জাস্ট বিষয়টা অবজার্ভ করার দরকার। একটা নতুন ফাইল নিব, কি ফাইল? আমরা এইচটিএমএল একটা ফাইল নিব, সিএসএস মনে করেন আজকে আমাদের পার্ট 2। তো ওখানে আমরা ওই কোডটা পেস্ট করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক মতো হয় নাই। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক মতো না হলে শর্টকাটটা দেখেন তো কি? ইন্ডেন্ট করার জন্য, অটো ইন্ডেন্ট করার জন্য ইন্ডেন্ট সিলেকশন, এটা তো অটো ইয়ে হচ্ছে না, অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এগুলো হাতে হাতে ইয়ে করতে গেলে তো অনেক সময় লাগবে। স্টাইল ট্যাগের মধ্যে হুম, হ্যাঁ, আপডেটটাই পেয়ে যাবেন। আচ্ছা, এটা এটার যে এই টেক্সটটা যে আমরা পিডিএফ থেকে কপি পেস্ট করলাম, এই টেক্সটটা অ্যালাইনমেন্টটা ঠিক আমাদের পিএইচপি স্ট্রম যেভাবে করে বা ওইভাবে অটোমেটিক হচ্ছে না। সো এটার জন্য আমাদের একটা শর্টকাট আছে, যে এটা সিলেক্ট করে কোন একটা বাটন চাপ দিলে অটো অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। এটা একটু খুঁজে দেখেন তো, কোড অটো ইন্ডেন্ট লাইন্স, কিন্তু তারপরেও এখানে মনে হয় কোনো একটা ঘাপলা আছে। ইন্ডেন্টেশনটা ওই ইয়ের থেকে হওয়াতে, পিডিএফ ফাইল থেকে করাতে নাকি কি জানি, ইন্ডেন্টটা ঠিক মতো হচ্ছে না। তাহলে একটা কাজ করি, এটাকে আগে একটা টেক্সট ফাইলে পেস্ট করি, একটা টেক্সট ফাইলে টেক্সট ফাইল থেকে কপি করে যদি নেই, তাও হচ্ছে না। আচ্ছা, তাহলে হাতেই করতে হবে, আর উপায় নেই। স্টাইল ট্যাগ শুরু এখানে, স্টাইল ট্যাগ শেষ কোথায়? হেডের। বিশাল পেইনে পড়ে গেলাম। হুম, আমি এমনি টেক্সট ফাইলে করলাম, টেক্সট ফাইলে এই কাজটা করছি অলরেডি। একটা টেক্সট ফাইলে নিয়ে
জাস্ট ওটার মধ্যে যদি রিচ টেক্সট কোনো ফরম্যাট থাকে, আচ্ছা সমস্যা নাই, এখন আমরা কিছু করার নাই, এটা আমাদের করতে হবে। আগে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে ইয়ে করি, কিন্তু এটা না হওয়ার কারণটা কি? ইনডেন্টেশনটা এটা কি মানে, আচ্ছা আরেকটা নতুন ফাইল নিয়ে ওইটার মধ্যে এখান থেকে ইয়ে করার চেষ্টা করি যে এখানে দেখি ওখানে কন্টেন্টটা নিয়ে আসার চেষ্টা করি। হেডের মধ্যে যা আছে, হেডের মধ্যে কি আছে, হেডের মধ্যে এখান থেকে হেড শেষ কোথায় একটু খুঁজে বের করেন তো। হেডের শেষ পাচ্ছেন কেউ? আরেকটু নিচে এই লাইনেই একটু আগে। আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি। তার মানে হেডের আগ পর্যন্ত এর দূর। এটাকে কাট করে আমরা এইটার হেডের মধ্যে দিয়ে দেখি, তাও তো সে ওই যে ওই ইয়েটা ফরম্যাটিংটা ধরতে পারতেছে না। আপনাদেরটাতে হয়েছে? হ্যাঁ, কপি করে আনছেন আর সুন্দর অ্যালাইনমেন্ট সুন্দর হয়েছে। আমারটা আপনি কি এইচটিএমএল ফাইলই নিয়েছেন না? এটা অটো হয়ে যাওয়ার কথা, সেটাই মানে আমারটার ইন্ডেন্টেশনটা ইয়ে এখানে কোনো একটা সেটিং কি নাড়া নাকি যে অটো ইন্ডেন্ট যেন না করে, কিন্তু অটোই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে আপনারা মোট কথা এটা পেস্ট করে একটু এক্সিকিউট করেন, দেখেন কি অবস্থা। হ্যাঁ, পেজ নাম্বার 65, 65 নিচ থেকে শুরু করে 67 পর্যন্ত বোধ হয়। কি কোনো সমস্যা? কি নাম? অটো অ্যালাইন। আচ্ছা, এটা কি ইয়ের পিএইচপি স্ট্রমের জেড ব্রেনের? আচ্ছা আচ্ছা, আমাদের এই জেড ব্রেনের অটো অ্যালাইনটা এখানে পিএইচপি স্ট্রমের মধ্যে আছে, বাট এটা মানে কেন জানি কাজ করতে পারতেছে না। দেখেন ওই ইয়েতে গেলে, কোডে গেলে অটো অ্যালাইন, অটো অ্যালাইন না অটো ইন্ডেন্ট? জি, কোনটা? আচ্ছা, রিডার চেঞ্জ করে কপি করতে? হ্যাঁ, এটাতে এরকম হয়? রিডার এখানে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে কিভাবে বুঝবো? আচ্ছা, তাইলে থ্যাংক ইউ, মানে দেখি আপনার আইডিয়াটা পছন্দ হয়েছে। এটা রাইট ক্লিক করলাম, করে ওপেন উইথ। হ্যাঁ, ওপেন উইথে কোন রিডারটা ভালো? প্রথম এটা, এটা না? মোর মোর ফক্সিট ভালো? হ্যাঁ, রাইট, ইট ওয়াজ এ গুড অপশন। মানে ওটা ইয়ের কারণে আমার পিডিএফ মানে যেই ক্লায়েন্টটা ইউজ করেছিলাম সেটার সমস্যা ছিল, এখানে সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা একটু চালিয়ে দেখি। সবার ওয়েব সার্ভার অন থাকতে হবে। মানে এখানে মোটামুটি একটু গবেষণা করা হয়েছে ইয়ে নিয়ে, টেক্সট নিয়ে, সিএসএস আর টেক্সট নিয়ে একটু ঘাটাঘাটি করা হয়েছে এখানে। তাহলে কি কি হয়েছে একটু দেখি। এখানে আমরা স্টাইল ট্যাগের মধ্যে কি কি লিখেছি, স্টাইল ট্যাগের মধ্যে কি কি লিখেছি এগুলো একটু দেখি। H1কে রিডিফাইন করা হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগকে আবার কালার ব্লু দেওয়া হয়েছে, লেটার স্পেসিং 3 পিক্সেল দেওয়া হয়েছে, মানে প্রতিটা
মানে অক্ষরের স্পেসিং 3 পিক্সেল। এটা হচ্ছে একটা অক্ষর, দুইটা অক্ষর পাশাপাশি কতটুকু দূরত্বে থাকবে সেইটা লেটার স্পেসিং। তারপর টেক্সট অ্যালাইন, H3-তে টেক্সট অ্যালাইন রাইট করা হয়েছে, কালার নেভি ব্লু করা হয়েছে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করা হয়েছে। H4-এ ওয়ার্ড স্পেসিং করা হয়েছে 10 পিক্সেল। এটা হচ্ছে প্রতিটা শব্দ, একটা শব্দের সাথে একটা শব্দের দূরত্ব কতটুকু হবে সেটা হচ্ছে 10 পিক্সেল সেট করেছে। তো কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওভারলাইন টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে H1-এর ক্ষেত্রে করা হয়েছে। হ্যাঁ, তাহলে H1 এখানে আমার প্রথমটাই। আচ্ছা, প্রথমটার আউটপুটটা একটু দেখেন, এই যে এইটা ওভারলাইন। তারপর আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন তো নিচেরটায়। তারপর আর কি টেক্সট ডেকোরেশন নান। এখানে আবার কি এটা বলেন তো, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের আপার কেস। কে আবার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আপার কেসকে কি করা হয়েছে, আবার রিডিফাইন করা হয়েছে এইভাবে, পি ডট আপার কেস। তার মানে দ্যাট মিনস এখানে দেখি, এই যে ক্লাস আপার কেস, কেস যে ক্লাস, সেটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা ক্লাস আছে যে শুধুমাত্র এই আপার কেস ক্লাসটা সবখানে ব্যবহার করলেই চেঞ্জ হবে না, শুধুমাত্র কোথায় চেঞ্জ হবে, প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে যেই আপার কেসটা আছে সেইগুলোই শুধু ওটার ক্ষেত্রে মিন করছে। এমনি যদি আপনার এই কথাটা না বলা হইতো, এই কথাটা পি কথাটা না বলা হইতো, তাহলে সে কাকে বুঝতো, যে কোনোখানে আপার কেস ক্লাস ব্যবহার করলেই ওইটাই চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে চেঞ্জ হবে, এটা শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে ক্লাস নাম হচ্ছে কি আপার কেস ব্যবহার করা হয়েছে সেটাই চেঞ্জ হবে। আমি কথাটা মনে হয় দেখি আর একটু বুঝে বলা যায় কিনা। মনে করেন এখানে, এখানে এই তো আপার কেসের কালারটা আমি আরেকটা কালার দিই। মনে করেন আমি রেড দিলাম, তাহলে ক্লাস আপ, মানে আপার কেসটা রেড কালারের হয়ে গেল, আপার কেস রেড। দ্যাট মিনস এখানে আপার কেস ক্লাসটা ব্যবহার করা হয়েছে, আপার কেস ক্লাস সে পাইলেই ওটাকে কি করে দিবে, রেড করে দিবে। এখন পি এর মধ্যে থাকুক বা এইচ এর মধ্যে থাকুক, ক্লাস আপার কেস, দ্যাট মিনস H3 আর এটা সে এগুলো আপার কেস করে দিছে। এখন আমরা যদি এইভাবে ঢালাওভাবে না চাই, আমরা যদি এভাবে ঢালাওভাবে চেঞ্জ করতে না চাই, আমরা চাই যে শুধুমাত্র প্যারাগ্রাফের মধ্যে যে আপার কেস ক্লাস ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এইভাবে দিব। আর আমরা যদি চাই যে আপার কেস হেডলাইনের মধ্যে যে আপার কেস ব্যবহার করা হয়েছে তার H3-তে করেছিলাম আপার কেস H3, হ্যাঁ H3-র যে আপার কেস আছে সেটাকে আমরা করে দিতে চাই রেড শুধু। তার মানে এখানে হচ্ছে আপনার আপার কেস করা হচ্ছে কোনটাকে, শুধুমাত্র প্যারাগ্রাফের আপার ইয়ের মধ্যে যে আপার কেস ক্লাস ব্যবহার করা হচ্ছে ওইটাকে, এই কালারটা করা হচ্ছে, এটাকে গ্রিন দেই। আর H3-র মধ্যে আপার কেস ক্লাসকে করা হচ্ছে রেড। তাহলে আমাদের এখানে দুইটাই কি রেড আসা উচিত? আচ্ছা, এখানে একটা ব্লু আসছে আরেকটা নেয় নাই, কোনটা নেয় নাই?
প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এখানে দিস ইজ সাম টেক্সট, দিস ইজ সাম টেক্সট, এটাকে গ্রিন করেছিলাম না? আপার কেস, এটা হচ্ছে প্যারাগ্রাফ H1 H3, আর প্যারাগ্রাফ ট্যাগ কই? প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিস ইজ সাম টেক্সট প্রথমটা, H4 এর পরেরটা। তাহলে H3 আর H4 এর পরেরটা, এটা গ্রিন হয়নি। হ্যাঁ, পি ট্যাগকে কি করেছিলাম? আপার কেসকে গ্রিন করেছিলাম, কিন্তু এটা গ্রিন হয় নাই। এই যে ওটা ওই স্পেসের কারণে ঝামেলা হচ্ছিল। কিসের কারণে ঝামেলা হচ্ছিল? স্পেসের জন্য। এই যে আপনারা পি ডট আপার কেস, পি এর মধ্যে যে আপার কেস, এই মাঝখানের স্পেসগুলো হবে না। মাঝখানে স্পেসগুলো হবে না। হ্যাঁ হ্যাঁ, সবগুলা স্পেসগুলো হবে না, মানে পি ডট লোয়ার কেস, পি ডট ক্যাপিটালাইজ, এগুলো হবে। হ্যাঁ, এগুলো সবগুলা স্পেস হবে না। কোনটা? হ্যাঁ, এখানে অন্য কালার দেওয়া হয়েছে যেটা আমরা এতক্ষণ ভুল দেখছিলাম, এখন সঠিক, মানে স্পেস কেটে দেওয়ার পর যেটা সিআর বোধহয় আপনার জন্য। থ্যাংক ইউ। আমরা যে কোনো অংশে যে কোনো ধরনের স্টাইল রিলেটেড কাজগুলো করতে পারতেছি, তাই না? টেক্সটের উপর ভিত্তি করে। আচ্ছা, তো এখন এটা একটা এক্সাম্পল ছিল। এখন মনে করেন আমরা এর মধ্যে এই পুরো জিনিসটাকে একটা ডিভের মধ্যে নিয়ে আসি। ডিভ, একটা ডিভের মধ্যে এই পুরো এতক্ষণের কাজগুলোকে যদি আমি নিয়ে আসি, ও আচ্ছা, এখানে ডিভ অলরেডি আছে একটা। আচ্ছা থাক, তারপরেও পুরো কাজটাকে আমি এই মেইন ডিভের মধ্যে নিয়ে আসলাম। এই ডিভটার নাম দিলাম, বড় যেই ডিভটা সেটার নাম, একটা নাম দেই যে কন্টেইনার ক্লাস। এমনি নাম দিলাম একটা, হ্যাঁ ক্লাসের একটা নাম দিলাম, এটার ভিতরে একটা ক্লাস ব্যবহার করলাম, নাম হচ্ছে কন্টেইনার। বুট স্টেপে এই টাইপের একটা বিল্ট ইন ক্লাস আছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে বডিটাকে একটু, বডিটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার মানে ছবি আনতে। কি করতে পারি? বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আনতে আমরা বডিকে চেঞ্জ করতে হলে HTML ট্যাগ না বডি, সে এভাবে করে বডির জিনিসও তো এখানে স্টাইল ট্যাগের মধ্যে বর্ণনা করতে পারি, তাই না? তো বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দেখেন বডির ব্যাকগ্রাউন্ড ইমেজ কি দিব? ইমেজ। এভাবে এখানে একটা পাথ দিতে হয়। দেখেন এখানে ইউআরএল, ইমেজ ইউআরএল দিয়ে আপনার এই একটা ফোল্ডার করবেন, একটা ফোল্ডার করে ওই ছবিটা কোথায় আছে ওইটা জাস্ট ইউআরএল এর মধ্যে মেনশন করে দেন। তার মানে ইমেজ না, আমাদের ইয়েটা হবে, ফাংশনটা হবে ইউআরএল। তার মানে এখানে আমাদের ছবি রাখার জন্য ওই গত ক্লাসে যেভাবে করেছিলাম, একটা ফোল্ডার নেই ইমেজেস, এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা গাড়ির একটা ছবি রাখি আপাতত, ডাউনলোডস ফোল্ডারে আছে।
রাখলাম। এখন আমি বলছি এটা আছে কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতর কার ডট জেপিজি, ইমেজেস ফোল্ডারের ভিতর কার ডট জেপিজি, এটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিই যে একটা ফাংশন, ইউআরএল হচ্ছে একটা ফাংশন, ওর প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম এই পার্টটা। তাহলে দেখি তো অ্যাকচুয়ালি কি হয়। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু গাড়ির ছবিটা আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে গাড়ির ছবিটা আছে, কিন্তু আমাদের কন্টেন্ট মানে বিষয়টা হচ্ছে যে এই যে, হ্যাঁ এই ডিভটা তার উপরে ওভারল্যাপ হয়ে গেছে। আর এই ছবিটা দেখছেন রিপিট হচ্ছে, এটা যখন জুম আউট করতেছি তখন দেখতেছি ছবিটা রিপিট হচ্ছে। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ড ছবিটা রিপিট না হোক, কোডের মধ্যে দিয়ে এটা কন্ট্রোল করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট, নো রিপিট বলে একটা ইয়ে আছে। দেখেন কমান্ডটা এক্স্যাক্টলি কি, রিপিট নো, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ব্যাকগ্রাউন্ড রিপিট নো, নো রিপিট, রাইট। তার মানে এখন দেখেন ছবিটা কিন্তু এখন আর রিপিট হচ্ছে না, ছবিটা রিপিট হচ্ছে না। এখন আপনি চান এই ছবিটা এই যে অর্ধেক কাটা পড়ছে, দেখতে কেমন লাগতেছে না, এটা একটু কাটা পড়ছে, আপনি চাচ্ছেন এটা একটা শেড আসুক, মানে ছবি গাড়িটার বাকি অংশটুকু একটু হালকাভাবে দেখা যাক। তাহলে আরও কিছু কমান্ড আছে আমাদের। আমরা এখানে সাইজটা কাভার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ পুরোটাকে কাভার করে, যেন ব্যাকগ্রাউন্ডটা যেন পুরো পর্দাটাকে কাভার করে, সে কারণে ব্যাকগ্রাউন্ড সাইজ আরেকটা ইয়ে প্যারামিটার, ওটা দিয়ে দিব কি, সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। কাভার করলে কি হয়, প্রত্যেকটা এক্সিকিউশন দেখাচ্ছি, তাহলে এটাতে কি হয় পুরো পেজ জুড়ে সে এটা কাভার হয়ে যাবে, পুরো পেজে কাভার হয়ে গেল। এখন আমরা চাই কাভার হলো, এখন আচ্ছা মার্জিন এটা দরকার নাই, অ্যাটাচমেন্ট দরকার নাই, আমরা চাই ডিভটাকে, এবার আসতেছি ওই ডিভ, যে কন্টেইনার ডিভটা আছে আমাদের, কন্টেইনার ডিভ একটা ডিভ আছে না, ওটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালারের অপটিসিটিটা দিব, ওটার অপটিসিটিটা এটা এখানে খেয়াল করেন RGBA, আর তো হচ্ছে রেড গ্রিন ব্লু, আর এতে একটা মানে আলফা বলে এটাকে, আলফা, এ ফর আলফা। এই আলফার মানটা 0 to 1 পর্যন্ত ভ্যারি করতে পারবেন, মানে এটার উপর ডিপেন্ড করবে যে এটার অপটিসিটিটা কেমন হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা এখন ওই যে কন্টেইনার ক্লাসের ডিপটাকে সিলেক্ট করতে গেলে কিভাবে লিখবো একটু কেউ বলতে পারবেন? আমি এই ডিপটাকে, এখানে তো আমাদের অনেকগুলো ডিপ আছে, আমাদের এই প্রজেক্টে অনেকগুলো ডিপ আছে এই ফাইলে, এখানে আমি শুধু চাচ্ছি কন্টেইনার ডিপটাকে সিলেক্ট করতে, মানে ওটার কিছু একটা আমি বর্ণনা করব। তাহলে কি করতে পারি, হ্যাশ দিয়ে, ডট দিয়ে, ভেরি গুড, কি হবে ডট দিয়ে, কন্টেইনার, ভেরি গুড। এটাই বলতে চাচ্ছি যে আমরা ক্লাসের ভিত্তিতে একে ইয়ে করে দিতে পারি, আর চাইলে আইডির ভিত্তিতেও করতে পারি। এখানে অ্যাকচুয়ালি আইডির ভিত্তিতে করাটা ভালো হবে, কারণ ক্লাস কোন ক্ষেত্রে লাভজনক, গ্রুপ ওয়াইজ কিছু করতে গেলে ক্লাস লাভজনক। তো আমরা এটা একটা ইয়ে আইডি দিলাম, এটার আইডির নামও দিলাম যে মেইন কন্টেইনার, মেইন আন্ডারস্কোর কন্টেইনার। তাহলে এখানে আইডির ভিত্তিতে করতে গেলে কি করতে হবে, হ্যাশ মেইন কন্টেইনারে কি চাচ্ছি, RGBA, ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফাংশন RGBA, এখানে আমি 0 টু মানে রেড গ্রিন ব্লু, এটা 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু হবে। তার মানে এখানে একটা দিলাম যে 255-র ভিতরে একটা কিছু দিলাম, আচ্ছা 255 দিয়ে অপটিসিটি দিলাম 0.5, মানে অর্ধেক। তাহলে কি হয় দেখলেন, গাড়ির ছবির
এই অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা, সবগুলা ডিভের যদি অপটিসিটি ওইটা দিয়ে দিতে চান তাহলে তো এই ডিভটাও ওইটা কাভার করবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে শুধু ডিভ লিখে দিলে কি হয়ে যাবে, পুরো গাড়িটা স্পষ্ট দেখা যাবে। দেখেন পুরো গাড়িটা দেখা যাচ্ছে। মানে এটার অপটিসিটিটা 50% করে দিছি, মানে যদি কোনো ডিভ থাকে উপরে ওই ডিভের অপটিসিটিটা 50%। মানে আমরা বড় প্রোগ্রাম নিয়ে ইয়ে করছি, একটা প্রোগ্রামের মধ্যে আমরা অনেকগুলো টেস্ট করছি কিন্তু, তাই না? তো এখানে এখানে আমরা যে কাজটা করলাম যে ডিভ নিয়ে সবগুলো ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি মেনশন করে দিলাম। আর যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেহেতু সেই ইমেজটাকেই প্রায়োরিটি দিবে, ইমেজকেই দেখাবে, ইমেজকেই দেখাবে। আর যদি এখানে কোনো ইমেজ সেট করা না থাকতো, যদি ধরলাম কোনো ইমেজ সেট করা নাই, সেক্ষেত্রে কি তো, আচ্ছা সাদার ইয়ে কত, রেড গ্রিন ব্লুতে সাদা কততে হয়? আচ্ছা এটা 25 25 এটা করে দেই। খেয়াল করছেন আরেকটা কালার হয়েছে 255 255 255, রেড গ্রিন ব্লুর ভ্যালু মানে হচ্ছে হোয়াইট। হ্যাঁ, রেড 255, গ্রিন 255, ব্লু 255, এই 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 কালারটার ইয়ে হচ্ছে হোয়াইট। তো আমি যখন এটা কমায় দিছি তখন কিন্তু একটা অন্য কালার দেখা যাচ্ছে, তাই না? এটা যখন আমি 25 25 255 করে দিছি, আমি মানে ছবি দিয়েও দেখাইলাম আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও দেখাইলাম, দুইটাই দুইটাই থাকবে। মানে আপনাদের ডিজাইনিং আসলে আমাদের মোটামুটি সিএসএস এই যে যতটুকু আলোচনা করতে এদূর জানা থাকলেই আমাদের পিএইচপির জন্য এনাফ। পিএইচপির জন্য আমাদের যা লাগবে সেটাই এখানে যা দেখানো হচ্ছে মোর দেন এনাফ। এরপর আমরা আরও সহজ জিনিস দেখবো হচ্ছে বুটস্ট্র্যাপ, ওটা দিয়ে আরও সুন্দর সুন্দর ফর্ম ডিজাইন করতে পারবেন, আরও সুন্দর সুন্দর টেবল ডিজাইন করতে পারবেন। ক্লাস করা আছে, এই ক্লাসগুলো তো আমাদেরকে লিখতে হচ্ছে, ওখানে কিছু ক্লাস করে দেওয়াই আছে, ওই ক্লাসগুলোকে খালি ব্যবহার করবেন। মানে সিএসএস এ দেখা যাচ্ছে মূল বিষয়টা কিন্তু একটাই, যে আমি একটা লেআউট তৈরি করতে চাই। পারবেন কেউ এরকম একটা লেআউট তৈরি করতে? এখানে মনে করেন একটা ডিপ থাকবে, এই বরাবর একটা ডিপ থাকবে, এই বরাবর একটা ডিপ থাকবে, এইভাবে করতে পারবেন? পুরোটা আবার একটা ডিপের মধ্যে থাকবে, পারা যাবে না? হ্যাঁ, হাইট উইডথ দিয়ে বা হ্যাঁ রিলেটিভ পজিশনিং দিয়ে আপনারা হ্যাঁ হ্যাঁ গ্রিডিং করে বুট স্টেপ দিয়ে তো পারবেনই। এমনি এমনি বুট স্টেপ ছাড়া পারবেন না? না এমনি আপনি কি বলে এটাকে ডিপের মধ্যে হাইট উইডথ মেনশন করে দিতে পারতেছেন না? তারপর এটাকে রিলেটিভ পজিশনিং দিয়ে সেট করে দিতে পারতেছেন না কোথায়, তারপর এটাকেও সেট করে দিতে পারতেছেন না? ফলে একটা এরকম গত ক্লাসে একটা ছবিকে আপনি যেখানে সেখানে বা ভিডিওকে যেখানে সেখানে নাড়াচাড়া করা শিখছেন না? তো ওইভাবে ওই কনসেপ্ট কাজে লাগায় এই টাইপের ডিজাইনও করতে পারবেন। আবার নিচে আবার একটা ফুটার যদি দিতে চান, ফুটার, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। এগুলো যথেষ্ট রিসোর্স আছে, যে লেআউট ডিজাইনিংয়ের যথেষ্ট রিসোর্স আছে। সিয়ার একটু কাইন্ডলি এটাও কালেক্ট করে নেন এখানে, মানে জিনিসটা আমার কাছে অস্বস্তি লাগছে। এখানে উনি আবার প্যাকেট করে দিয়ে দিচ্ছেন। আচ্ছা,
তারপর আমরা ডকুমেন্টটা দেখতে থাকি আর কি কি আছে। এটা এটা দেখলাম, হ্যাঁ, এটা দেখে একটা ধারণা হলো না টেক্সট নিয়ে কিভাবে সিএসএস এ আমরা নাড়াচাড়া করতে পারি। আমরা চালায় দেখলাম। এবার বলতেছে ফন্ট নিয়ে ঘাটাঘাটি। এই দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট এক্সাম্পল। এবার হচ্ছে সিএসএস দিয়ে আপনি ফন্ট কিভাবে, টেক্সটেরই ফন্ট কিভাবে চেঞ্জ করতে পারেন বা ইয়ে করতে পারেন। আমরা এর আগে কোন এটা কি ওইটা দিয়ে খুলছি যেটা ভালো কাজ করে? আচ্ছা, হ্যাঁ এটাই। তাহলে ফন্টেরটা, এটা আবার টাইপ করতে হবে, এটা কিন্তু ইয়ে ছবি, এটা ইমেজ, এটা টাইপ করতে হবে। তা সো এটা ক্লাস টাইমে আপনি দেখে যান আর কি, বেটার হচ্ছে দেখে যান। হ্যাঁ, পি আছে তো ওখানে, এই যে এই কথাগুলো লিখে দিলে ওইটা শর্টকাটে ওই এক্সাম্পলের মধ্যেই করে ফেলতে পারেন। বুঝা যাচ্ছে যে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, ফন্টের স্টাইল এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আর এটা এখানে ক্লাসেরটা, জি আচ্ছা, এটা ভালো কোশ্চেন। এটা ফন্ট ফ্যামিলি এর মধ্যে মানে ব্রাউজারের মধ্যে নিজস্ব কিছু থাকতে পারে। ব্রাউজারে যদি না থাকে সেক্ষেত্রে সে ডিফল্ট একটা সে নিবে। ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট একটা একটা ফন্ট সে নিয়ে নেবে ডিফল্ট। হলো মোস্ট কমন ফন্টগুলো আর কি। আচ্ছা, এই যে এটার আউটপুটটা, এই যে এই কোডটার আউটপুটটা এটা, এই কোডের আউটপুটটা এটা, এই যে এখানে একটু স্টাইল করছে, একটু স্টাইল অ্যাপ্লাই করছে, সো আউটপুটটাও আমরা দেখতে পাইলাম। সিএসএস এর লিস্ট, সিএসএস দিয়ে লিস্টকে কিভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন, লিস্ট, এটা এটা কপি পেস্ট করা যাবে। এটা করে ফেলেন। তার মানে ইয়ের থেকে স্টাইল, স্টাইল ট্যাগের ভিতরের অংশটুকু শুধু, নাকি পুরোটাই করবেন? আচ্ছা, পুরোটাই করেন, পুরোটাই করেন। লিস্ট উইথ কালার, মানে আমরা বিভিন্ন লিস্ট নিয়ে আলাপ করছি না এর আগে? লিস্ট উইথ কালার, এই এক্সাম্পলটা পেস্ট হয়েছে, এটা ইমেজ না। লিস্ট উইথ কালারের আউটপুটটা কি? মানে আমরা একটা লিস্টের ব্যাকগ্রাউন্ড এগুলা চেঞ্জ করতে পারি। আমাদের ইউএল আনঅর্ডার্ড লিস্ট, এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করা হয়েছে, প্যাডিং 20 পিক্সেল করা হয়েছে, ওএল এরও চেঞ্জ করা হয়েছে, মানে যে কোনো। আবার ইউএল তার আন্ডারের চাইল্ড হচ্ছে এলআই, এগুলা চেঞ্জ করা হয়েছে। ইউএল এর এলআই, ওএল এর এলআই, ইউএল এর এলআই, দুইটা দুই কালার করা হয়েছে। তারপর এখানে আনঅর্ডার্ড লিস্ট আর একটা অর্ডার্ড লিস্ট, দুইটার এক্সাম্পল দেওয়া হয়েছে এবং সেটার আউটপুটটা হচ্ছে এখানে। আমরা চাইলে একটা লিস্টকে এভাবে মানে ডেকোরেট করে শো করাইতে পারি, এটাই বলা হয়েছে। আপনি আপনারা করতে পারছেন, আপনাদের এখন টাইপ করার দরকার নাই, সিম্পলি কোডটা কপি করে তারপর পেস্ট করে জাস্ট এক্সিকিউশনটা দেখেন। আচ্ছা, সিএসএস দিয়ে টেবলকে কিভাবে ডেকোরেট করবেন এটা ইম্পর্টেন্ট, এটা একটু শিখেন। এটা আরেকটা ফাইল নেন, দেখেন টেবলের আগে আমরা এসটিএমএল দিয়ে টেবল তৈরি করছিলাম, ওটা অত সুন্দর হয় নাই। কিন্তু সিএসএস দিয়ে যখন আমরা একটা টেবল তৈরি করব, যে সিএসএস টেবল, এটা পেস্ট করলাম, এখানে স্পেসটা কেটে দেন। এখানে দেখেন, এখানে কি আসে নাই, এখানে আর আর কোথাও ইয়ে আছে স্পেস, টেবল, টেবলের বর্ডার পিক্সেল 1, বর্ডার কোলাপস,
আচ্ছা, এটার উপর দেখছেন একটা জিনিস, মাউস নেওয়া হলে, উপরে মাউস নেওয়া হলে হোভার করলে কি করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আপনি কোন ইয়েটা দেখছেন, কোন রোটা দেখছেন, ওটা ভুল হওয়ার চান্স নাই। এটা খুব সুন্দর একটা ইফেক্ট না? আমরা অনেক সময় হাত দিয়ে দিয়ে এভাবে দেখি একটা লিস্ট, ওইটা করার দরকার নেই। আচ্ছা, তাহলে মানে আমরা এটা করতে গেলে কি করা হয়েছে খেয়াল করেন। টিআর মানে রোয়ের একটা প্রপার্টি আছে কি, হোভার। ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি রোভার মানে টিআর এর উপর কেউ যদি মাউস হোভার করে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা। এটা আপনি মেনশন করে দিলেন। খুব সুন্দর একটা ইফেক্ট, ছোট্ট একটা লাইন লিখছেন কিন্তু অনেক সুন্দর একটা কাজ হয়েছে। তারপর আর কি কি আছে, এগুলো প্রত্যেকটা আমরা একটা একটা করে যাই, এরকম ভালো ভালো জিনিসগুলো দেখে নেই। স্ট্রাইপ, এটাও আমার খুব পছন্দ। এই যে টেবিলে মনে করেন আপনার স্ট্রাইপ টেবিল কিছু থাকে, এই যে এটা খেয়াল করেন, এটা এটা দেখতে অনেক সুন্দর লাগে, যে একটা রো একটা কালার। তাহলে এটা আরেকটা এক্সাম্পল, যেহেতু এই এক্সাম্পলটা আমরা কোথায় আরেকটা নতুন ফাইল নিয়ে আহ, এটার নাম দেই টেবল স্ট্রাইপ, ডবল পি বোধ হয়, হ্যাঁ। এই স্পেসগুলো কেটে দেন। এনের চাইল্ড দিয়ে করছে এটা, এটা অড ইভেন দিয়ে করছে। এখানে একটা মজার বিষয় আছে, হ্যাঁ। বলতেছে টিআর এর মানে যে এনের চাইল্ড, সে যদি ইভেন হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হবে গ্রে, আর যদি অড হয় তাহলে লাইট, হ্যাঁ সায়ান। তাহলে মানে এই অড ইভেনের ভিত্তিতে আমরা এনের চাইল্ডকে ইয়ে করছি, মানে কার এনের চাইল্ড, টিআর এর। হুম, তো এটার আউটপুটটা কেমন, এই যে সুন্দর অড ইভেনের ভিতরে, এখানে হাজারটা রো থাকুক, সে ওই হিসেবে অড ইভেনে করে যাবে। ডিসপ্লে এলিমেন্ট কোনটা কোনটা কোনটা, আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সের উপর দেখেন, আমরা বলছি অবশ্যই ইন্ডেক্সের উপর। আমরা বলছি যে এখানে কোথায় কোডে যাই, অড ইভেন এখানে গ্রে, হ্যাঁ। তাহলে ইভেনের ক্ষেত্রে আমরা বলছি গ্রে, তাহলে আউটপুটটা দেখেন ইভেন, জিরোকে ইভেন ধরছে, ওয়ানকে অড ধরছে, মানে জিরো থেকে সাধারণত ইন্ডেক্সিং শুরু করে আর কি। আর উনি যেটা বললো কি বলে, কোলাপস, হ্যাঁ ডাবল লাইন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আমরা না দিয়ে একটা দেখি তাহলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে আমরা সিএসএস এ কমেন্ট লেখে কিভাবে, সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে ডাবল স্ল্যাশ, না নেয় নেই স্ল্যাশ স্টার, হ্যাঁ। তার মানে আমি এটাকে আপাতত কমেন্টের মধ্যে রাখলাম, এটার কোনো টেক ইফেক্ট হবে না মানে ইয়েতে।
বর্ডার কোলাপস, টেবল বর্ডার কোলাপস মার্জিন অটো, এখানে কি দুইটা টেবল পাশাপাশি থাকলে ওটা ইয়েটা বোঝা যেত নাকি? আচ্ছা, দেখছি, সমস্যা নেই। হ্যাঁ, ক্যাশ থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা। ও সরি, আমি তো আরেকটা এক্সাম্পল এটা। ও, আমি তো ওইটা অন্য এক্সাম্পলে ইয়ে করছি, কমেন্ট আউট করছি, বুঝছেন? এটা তো হবে এইখানে। হ্যাঁ, রাইট। ওই যে আমরা যখন টেবিলের একটা বর্ডার দিই, এরকম ডাবল একটা ইয়ে আসে না? ওই ডাবলটাকে দেখতে অনেকের মানে কেউ কেউ আছে এই ডিজাইনটা চাচ্ছে না, সে চাচ্ছে একটা সিঙ্গেল লাইন আসুক, একটা আরেকটার উপর কোলাপস হয়ে যাবে, তাই? মানে এই ডাবল পাইপের মতো যে ইয়েটা বর্ডার, এটা হয়তো চাচ্ছেন না আপনি, সেক্ষেত্রে এই খুঁটিনাটি প্রশ্নগুলোতে কিন্তু আমাদের অনেকগুলো জিনিস মানে ক্লিয়ার হচ্ছে যে বর্ডার কোলাপস, কোশ্চেনগুলো খুব ভালো ছিল। বর্ডার কোলাপস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটা যদি ব্যবহার না করি আউটপুট আসবে এরকম, এই যে বর্ডারটা এরকম আসবে, দেখেন বর্ডারটা এরকম আসবে যে মূল টেবিলের বর্ডার একটা, আবার রোয়ের এক একটা টেবিল ডাটার বর্ডার আলাদা আলাদা। হ্যাঁ, কাহিনী তো এই কারণেই ডাবল লাগছে বিষয়টা। তো ওগুলো যেন একটার মতো দেখায়, তাই আমরা যখন কোলাপস ইয়েটা ইউজ করব তখন সে তারা একটা হয়ে যাবে। আচ্ছা, আপনারা ব্রেক নেন, অলরেডি 6:44, তো 7:15 চলে আসবেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমাদের ইন্টারনাল সিএসএস টেস্ট করা হয়েছে, ইনলাইন সিএসএস টেস্ট করা হয়েছে। এখন আরেকভাবে সিএসএস কোড করা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস দেখতে কেমন হয় মানে আমি দেখাচ্ছি। একটা নতুন ফাইল নিয়ে, নিউ এইচটিএমএল একটা ফাইল নিলাম, নাম মানে এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল, এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল দিচ্ছি। মূলত আপনার এক্সটার্নাল সিএসএস এর জন্য মনে করেন আমরা একটা রিসোর্স রাখার জন্য একটা ডিরেক্টরি নিলাম, নাম হচ্ছে রিসোর্সেস। মানে আগোছালোভাবে সব ফাইল এক জায়গায় না রেখে আমরা ফোল্ডার ওয়াইজ গ্রুপিং করতে পারি। রিসোর্সেস সিএস হবে বোধহয়। এর মধ্যে রিসোর্সেস ফোল্ডারের মধ্যে আমি সিএসএস বলে একটা ডিরেক্টরি নিলাম। সিএসএস এর ভিতরে মাই সিএসএস বলে একটা স্টাইল শিট ফাইল নিলাম, স্টাইল শিট মাই সিএসএস। বেশি দ্রুত হয়ে যাচ্ছে? অবশ্যই অবশ্যই। এটা ফ্যানের শব্দের জন্য আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন না, ফ্যানগুলো বন্ধ করে দিতে হবে। ফ্যানগুলো একটু কাইন্ডলি হেল্প করবেন, ফ্যানগুলো কমায় দেন বা বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়াটাই ভালো হবে বোধহয়। আপনারা সবাই একটা ফাইল ফোল্ডার তৈরি করেছেন, প্রজেক্টের মধ্যে রুটে একটা ফোল্ডার তৈরি করেছেন রিসোর্সেস, তার ভিতরে সিএসএস একটা ফোল্ডার। এখন সিএসএস ফোল্ডারের উপর রাইট বাটন চাপ দিয়ে স্টাইল শিট বলে একটা নতুন ডকুমেন্ট নেন, স্টাইল শিট সিএসএস ফাইল তৈরি করেন। সিএসএস ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল শিট, ঠিক আছে, এখানে দেন মাই সিএসএস, মাই সিএসএস স্টাইল, এটা ফাইলটার নাম দিলাম মাই সিএসএস স্টাইল। ওকে করেন, তাহলে কি হলো, রিসোর্সেস ফোল্ডারের ভিতর সিএসএস ফোল্ডার আছে, তার ভিতরে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, নাম হচ্ছে মাই সিএসএস স্টাইল ডট সিএসএস। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস তৈরি করছি একটা আমরা। তো এটার মধ্যে আমি যদি বলে দেই যে এখানে মনে করেন আমরা ইন্টারনাল সিএসএস, আচ্ছা এখানে কিছু একটা কোড বলেন কি করা যায়, এই যেমন
আগে করেছিলাম সিএসএস টেবলের এটা, হ্যাঁ। এখানে আমরা যদি বডি মানে এই টেবলটার ব্যাকগ্রাউন্ডে ওই বডিটা আনতে চাই, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই, তাহলে ওটার কোডটা যদি আমরা করে দেই এখানে, যে বডি কিভাবে করে স্টাইল, এখানে আর স্টাইল ট্যাগ এখানে সবগুলোই হবে ওই ডেফিনেশন, যে বডি বলেন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই, কি করব, কমান্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ইউআরএল এর জায়গায় লিখতে হবে আমার এখানে যে ইমেজেস ফোল্ডারটা আছে, তারপর তার ভিতরে card.jpg। আমরা এই যে বডির স্টাইলটা কেমন হবে এটা ডিফাইন করছি এখন এক্সটার্নাল একটা ফাইলের মধ্যে, সেটার নাম হচ্ছে my css style.css। এখন দেখেন আমাদের এই টেবলের এক্সাম্পলে, টেবল স্ট্রাইপড যে এক্সাম্পলটা, সেটার মধ্যে কি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই। এখন আমরা চাচ্ছি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার কোড লিখতে, তো ওটা আমরা যদি এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে মেনশন করি এবং মনে করেন এই কথাটা এখানে লিখলাম, লেখার পর এই যে এক্সটার্নাল ফাইলটা এটা আমার লিঙ্ক করায় দিতে হবে কোথায়, এই যেই এইচটিএমএল ফাইলে আমি ওই সিএসএসটা ইউজ করতে চাই, এক্সটার্নাল সিএসএসটা, সেটার হেডের মধ্যে আমার ওই সিএসএস ফাইলটাকে লিঙ্ক করায় দিতে হবে। লিঙ্ক করার সিনটেক্সটা হচ্ছে আপনি হেড ট্যাগের মধ্যে লিখবেন, কি লিখবেন, লিঙ্ক দিয়ে রিলেশন স্টাইল শিট, তারপর কি এইচটিটিপি না এইচ রেফারেন্স, হাইপারটেক্সট রেফারেন্স। আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে সিএসএস বলে একটা ফোল্ডার আছে না, তার ভিতরে কি আছে, মাই সিএসএস স্টাইল বলে একটা সিএসএস ফাইল আমরা তৈরি করলাম না, ওটাকে জাস্ট চেনাই দিব, কাজ শেষ, লিঙ্ক হয়ে গেল। কথা বলছেন? লিঙ্কের কাজটা এটাই ছিল আর কি। এখন এটা যে কাজ করছে, এটা চালায় দেখি কাজ করছে কি না আদৌ, দেখি। বলছে যে সিএসএস মাই, এখানে কি বডির আর কোনো ইয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ 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 পারি। আমার এখানে সাউন্ডের ইয়েটা একটু বেশি হয়ে গেছে। হ্যালো, আমরা এগুলো ওখানে কপি করে দিতে পারি, এই স্টাইলগুলা কোথায় কপি করে দিতে পারি, ওটার মধ্যে, এই এক্সটার্নালের মধ্যে কপি করে দিতে পারি। তাহলে দেখেন এই ডিজাইনটা কিন্তু কাজ করছে, তাই না? এখন আমাদের মূল খেয়াল করেন, আমাদের এই টেবিলের ফাইলটাতে কোনো স্টাইল নাই, স্টাইলটা কোথা থেকে আনা হচ্ছে, মাই সিএসএস স্টাইল থেকে। মাই সিএসএস স্টাইলটা কোথায়, আলাদা একটা ফাইল, সেখানে আমরা জাস্ট ওই স্টাইল শিটের কোডগুলোকে পেস্ট করে দিছি। দেখেন বোঝা যায় কিনা? ফ্যানগুলো কি বন্ধ করলে ভালো হবে মনে হয়, আমি নিজেই আপনাদের কথা শুনতেছি। বলেন কি একটা কি জানতে চাইলেন? মাই সিএসএস স্টাইলের উপরে, এটা হচ্ছে ওইখান থেকে স্টাইলের কোডগুলোকে নিয়ে আসছি। আমাদের ওই যে একটা স্ট্রাইপড টেবল ছিল না, ওই এক্সাম্পলটার মধ্যে যেই স্টাইলগুলো ডিফাইন করা ছিল সেগুলো কপি করে, আচ্ছা আনডু করেন, কন্ট্রোল জেড চেপে আনডু করেন। হ্যাঁ, শুধু স্টাইলের ভিতরটা হয়েছে, এখন ঠিক হয়েছে। কপি করে ওই এক্সটার্নাল সিএসএস এ ঢেলে দেন।
হ্যাঁ, আচ্ছা বডির ইয়েটাও আমরা এখান থেকে কপি করি, কপি করে এখানে এই যে স্টাইলের মধ্যে ঢেলে দেই। তার মানে সবগুলো এক্সটার্নাল মানে সিএসএসগুলো আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে রাখলাম। সেই ফাইলটার নাম হচ্ছে মাই স্টাইল, মাই সিএসএস স্টাইল ডট সিএসএস। এখন যেই ফাইলে এটা ব্যবহার করতে যাব সেই ফাইলে কি করব, এই লিঙ্কটা করাই দিব। এখানে আর আলাদা স্টাইল লেখা লাগছে না। সবার কি এমনি কাজ করছে দেখেন তো। আচ্ছা দেখেন, এই লাইনটা না লিখলে আপনারা ভাবছেন যে এটা বোধহয় আগেরই ছিল। এটা যদি আমি না লিখি তাহলে কি হয়, এটার আউটপুট দেখেন, তাহলে এটার আউটপুট হয় এরকম। আর যদি লিঙ্কটা করায় দেই, লিঙ্ক যদি করায় দেই তাহলে আউটপুট হয় এরকম। তার মানে এখানে আমার ওইটার ডিজাইনটার ইফেক্টটা আসতেছে কোত্থেকে আসতেছে, এক্সটার্নাল একটা সিএসএস ফাইল থেকে। সেটা হচ্ছে এটা, সেটার মধ্যে বলা আছে টিএইচ আর টিডির ডিজাইন কী হবে, টেবিলের ডিজাইন কী হবে, টি আর এন এর চাইল্ডের ডিজাইন কী হবে। আচ্ছা বডিটা কাজ করতেছে না কেন একটু কেউ বলতে পারবেন? আচ্ছা ইমেজ ফোল্ডারটা ওই ওই বরাবর নাই, এটা রুট না, এটা কোথায়, এটা আছে, হ্যাঁ রাইট। এটা আমাদের করতে হবে এইভাবে। এবার এবার ঠিক আছে, এবার লাল কালিটা চলে গেছে। এখানে কি লাল কালি দেখাচ্ছিল এতক্ষণ? প্রজেক্টরে অনেক সময় দেখা যায় না, এই লাল কালি দেখাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা মানে পার্টটা ঠিক হয় নাই। দেখেন আমরা আছি কোথায় এখন, সিএসএস ফোল্ডারের ভিতরে না? এই ফাইলটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতর না? সিএসএস ফোল্ডারটা কার ভিতর আছে, রিসোর্স ফোল্ডারের ভিতর। তার মানে আমাকে কয়টা জাম্প করতে হবে, একটা জাম্প দুইটা জাম্প, তাহলে আমি পাবো ইমেজ ফোল্ডারের সন্ধান। দুইটা জাম্প করার জন্য আমার কমান্ডটা হচ্ছে একটা জাম্প দুইটা জাম্প। এবার গিয়ে পার্টটা ঠিক হলো না? এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে গাড়ির ছবি আসছে। আগে আমার গরম লাগছে বুঝছি, বাট মানে কথা বোঝা যায় না, তো আপনাদের রেসপন্সটা পাই না, যার কারণে ফ্যান দিতে পারতেছি না। গ্লাস খুলে দেন, গ্লাস খুলে দেন। জি পার্টটা আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ দেখাবো, প্রথম থেকে আবার দেখাবো। মানে একদম প্রথম থেকে দেখাই, ওই যে ফ্যানের শব্দের কারণে প্রথম দিকে একটু ডিস্টার্ব হয়েছে। আমরা মনে করি ব্রেকের পর মাত্র আবার আসছি, তাইলে যেই কাজগুলো আমরা করতে হবে সেগুলো আবার করছি, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা এগুলো যদি মুছে দিই, ওখানে তো আমার ব্যাকআপ নাই। ব্যাকআপ নাই বলতে এক সেকেন্ড, এই ফাইলগুলো তাহলে স্টাইল ট্যাগের মধ্যে আগের ফাইলগুলোতে নিয়ে যাই। এগুলো স্টাইল ট্যাগের মধ্যে ছিল না এই কোডগুলো? স্টাইল ট্যাগের মধ্যে মনে করেন এই কোডগুলো আগের ছিল, টেবিল স্টাইপ আগের এক্সাম্পলগুলো, ব্রেকের আগে যেগুলো আমরা করে গেছি। তো টেবিল স্টাইপ এটা। তো এখন আমি সব মুছে ফেলবো, আবার আগের মতো করে আবার প্রথম থেকে দেখাবো। তাহলে বডির ইয়েটাও দরকার নাই, বডির ইয়েটা এখানে, হ্যাঁ ওয়েল। তাহলে রিসোর্স ফোল্ডার পুরোটা ফেলে দিচ্ছি আগের অবস্থায় আসার জন্য। তারপর ইমেজ ফোল্ডার তো আগেই ছিল, ইমেজ ফোল্ডারটা আগে ছিল না আমাদের, এক্সটার্নাল সিএসএস বলে কিছু নাই এখন আমাদের। এখন মনে করেন আমরা একটা ফ্রেশ একটা ফাইল খুলি, নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল। খুলেন এইচটিএমএল, এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল বলে একটা এইচটিএমএল ফাইল খুলেন। এটা তো নিশ্চয়ই আগের কাজ তাই না, এটা তো পারা যাবে। কোথায় খুলতে হয়, কিভাবে খুলতে হয়, ফাইলে গিয়ে নিউতে গিয়ে বা প্রজেক্টের উপর রাইট বাটন চাপ দিয়ে এইচটিএমএল ফাইল দিয়ে ফাইলের নামটা দেন, এক্সটার্নাল জাস্ট যে কোনো একটা নাম দেন বোঝার জন্য, যে এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল। এই মানে এই ফাইলে আমরা কোনটা নিয়ে কাজ করব, এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার শেখানোর জন্য। তো এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল,
এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল, এটা করেছেন সবাই? এখন এখানে কিছু আগে কিছু টেবিল, একটা ওই যে টেবিলের কোড নিয়ে আসেন, স্ট্রাইপ টেবিলের কোডটা এখানে নিয়ে আসেন। স্টাইল টেবিলের কতটুকু আনবেন? ডিজাইন না, শুধু বডি, শুধু বডিটা নিয়ে আসেন। এখনো কোনো ফোল্ডারের কথা বলি নাই। আমি বললাম যে এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল বলে যে ফাইলটা মাত্র খুলেছেন সেটার বডির মধ্যে কি নিয়ে আসেন? যে আগের করা যে টেবল স্ট্রাইপ এইচটিএমএল নামক একটা ফাইল করেছিলেন আপনারা, ওটার বডির কোডটা পুরোটা নিয়ে আসেন, নিয়ে এসে পেস্ট করে দেন। তাহলে আউটপুটে এটা আসে কিনা দেখেন, আউটপুটে এটা আসছে কিনা মিলায় দেখেন। আউটপুটে এটা এসছে সবার, সবার এসছে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের এই টেবিলটার মধ্যে কোনো এই সিএসএস ডিজাইন অ্যাপ্লাই করা হয় নাই, না এক্সটার্নাল না ইন্টারনাল, কোনো প্রকার ডিজাইনই বর্তমানে এই পেজটার এই টেবিলের মধ্যে অ্যাপ্লাই হয় নাই। পিছে সবাই কি একসাথে আছেন? এরকম আসতেছে আপনাদের আউটপুট? আচ্ছা, চারিদিক থেকে কারেন্টেও, এখন কারেন্ট আসলো। যেটা বলছিলাম, থ্যাংক ইউ। এই অবস্থায় আমরা আছি যে একটা ফাইল যেখানে কোনো সিএসএস অ্যাপ্লাই করা হয় নাই। আসবে আসবে, একটু ইনিশিয়ালাইজ হইতে ওর সময় নাই, ইনিট হচ্ছে। কোনো কিছুই অনুকূলে না দেখা যাচ্ছে। এই রেকর্ডিংয়ের এইটাও আচ্ছা করতেছেন তো সবাই, সবাই প্র্যাকটিক্যালি করছেন সাথে সাথে আপনারা? ওকে, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তো যেটা বলছি, এখন আমরা এখানে এই টেবিলটাকে ডিজাইন করতে চাই, এবং এই ডিজাইনটা দেখা গেল আমাদের তো বর্তমানে একটা পেজ, এটা এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল ডট এইচটিএমএল, এটা একটা পেজ। এরকম মনে করেন আমাদের আরও শখানিক পেজ আছে যেখানে আমাদের টেবল ইউজ করা হয়েছে। সো আমরা সবগুলো টেবিলে তো আর স্টাইল ট্যাগ দিয়ে দিয়ে হেডের মধ্যে করাটা আমাদের জন্য একটা পেইন না, যে এখানে স্টাইল ট্যাগ দিব, মানে ইন্টারনাল সিএসএস করাটা সবগুলো 100টা পেজেই। তো ওটা আমরা কমায় ফেলতে পারি কিভাবে? কোড কিছু রিডিউস করতে পারি আমরা, সেন্ট্রালি এই স্টাইলটাকে কন্ট্রোল করতে পারি। কোথায়? একটা এক্সটার্নাল ফাইলে। আমরা একটা এক্সটার্নাল ফাইল নিব যেখানে স্টাইলই শুধু থাকবে। কি থাকবে? শুধু স্টাইল থাকবে। তার মানে ওই সিএসএ আর এই 100 বা 200 যা ফাইল আছে আমাদের এইচটিএমএল ফাইল, সেগুলোর মধ্যে শুধু ওই স্টাইল ফাইলটার লিঙ্কটা ব্যবহার করব। তাহলে কি হবে? আমাদের হয়তো কোডটা রিপিট হবে না। তাহলে এখন আমরা এক্সটার্নাল একটা সিএসএস রাখার জন্য একটা রিসোর্স নামক ফোল্ডার নিচ্ছি। কেন রিসোর্স নামক? এটা এমন কোনো কথা নেই যে রিসোর্স নামক ফোল্ডারই নিতে হবে, এটা মিনিংফুল করার জন্য, মানে জিনিসটাকে গুছিয়ে। সব যদি একটা ফাইলের মধ্যেই থাকে, সিএসএস ফাইলও এক জায়গায়, তারপর জগা খিচুড়ি হয়ে যাবে না? তো ওটা না করার জন্য আমরা একটু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে, মানে আমাদের প্রজেক্টটাকে আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি। যে রিসোর্সেস, এই রিসোর্সেসের মধ্যে ইমেজও আসবে।
ইমেজও একটা রিসোর্স না? তার মানে ইমেজ ফোল্ডারটাকে টেনে ধরে রিসোর্সের মধ্যে কপি পেস্ট করে দিলাম, চলে আসলো। এবার রিসোর্সের মধ্যে আরেকটা ফোল্ডার নিচ্ছি। আপনারা আচ্ছা এর দূর আগে করেন, পরে আবার জমে যায় একসাথে, অনেকগুলো কাজ জমে গেলে পরে দেখা যায় একটু এটা করে করে আমাকে একটু জানান। টেনে ধরে জাস্ট লেফট বাটনটা চিপে মানে আপনি ক্লিক করে তারপর টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসেন, ছেড়ে দেন। এই যে হ্যাঁ এনেছেন, তাহলে দেখেন রিসোর্সের মধ্যে একটা ফোল্ডার আছে না এখন? আমি তো এখনো সিএসএস করি নাই রিসোর্সের মধ্যে, এখনো তো সিএসএস দেখাইলাম না, এখন শুধু ইমেজ। আমার মানে বাকিদের কি অবস্থা আমি বুঝতে পারছি না, করেছেন? রেসপন্স না করলে তো আমি এখানে আটকায় থাকবো, আমি ভাববো যে আপনারা এটা করেন নাই। আচ্ছা তারপর এখন রিসোর্সের মধ্যে আরেকটা ফোল্ডার নিচ্ছি, ডিরেক্টরি নিচ্ছি সিএসএস। সিএসএস আরেকটা ফোল্ডার আসলো না এখানে? এখানে এখন সিএসএস ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন স্টাইল শিট ফাইল নিচ্ছি। সিএসএস ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল শিট ফাইল। হ্যাঁ এখানে একটা যে কোনো নাম দেন, যে মাই সিএসএস স্টাইল হতে পারে শুধু, বা স্টাইল ডট সিএসএসও হতে পারে, সিম্পলি স্টাইল ডট সিএসএস ফাইলও হতে পারে। আমি এখন স্টাইল ডট সিএসএস নাম দিলাম এটার। তাহলে এখানে একটা সিএসএস এর মধ্যে একটা ফাইল আসলো, নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। এখন এর মধ্যে আমি সাপোজ কিছু ডিজাইন বলে দিচ্ছি, কিছু ডিজাইন কি কি মনে করেন বর্তমানে আমাদের টেবিলটার কি কোনো ডিজাইন আছে? নাই। তো আমরা একটা টেবিলের স্ট্রাইপের ডিজাইনগুলো কি কি শিখছিলাম? হ্যাঁ মনে করেন এই যে এই লাইনগুলো আমরা লিখেছিলাম না টেবিলকে স্ট্রাইপ করার জন্য, এটাকে আমরা কপি করে নেই, কপি করে নিয়ে আমাদের সিএসএস ফাইলে জাস্ট পেস্ট করে দেই। দেখেন সিএসএস ফাইলে টেবিল স্ট্রাইপ করার জন্য যে ডিজাইনটা সেটা কপি পেস্ট করে দিলাম। স্টাইল ট্যাগ আসবে না, শুধুমাত্র স্টাইল ট্যাগের ভিতরের জিনিসগুলো না। স্টাইল ডট সিএসএস মানেই হচ্ছে সে একটা সিএসএস ফাইল। করেছেন? হ্যাঁ তারপর এখন জাস্ট স্টাইলের ভিতরের কোডগুলোকে নিয়ে আসে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের ফাইলটা রিসোর্সফুল হলো না, মানে কিছু লেখা আসছে না। এখন আমরা কি করব, এই যে আমাদের এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর যে এক্সাম্পল ফাইলটা, যেখানে আমাদের এখনো কোনো ডিজাইন ছাড়া একটা টেবল আছে, ওই ডিজাইন ছাড়া টেবলটাকে আমাদের ডিজাইন আলা টেবল বানাইতে গেলে কি করতে হবে বলেন তো? হেডের মধ্যে ওই এক্সটার্নাল সিএসএসটাকে লিঙ্ক করাই দিতে হবে। লিঙ্ক রিলেশন স্টাইল শিট এইচরেফ। এইচরেফ কোথায় আছে ফাইলটা? রিসোর্স ফোল্ডারের ভিতর। এই কোডটা কোথায় করতেছি বলেন তো? এক্সটার্নাল সিএসএস এক্সাম্পল ডট এইচটিএমএল এই ফাইলে হেড ট্যাগের ভিতরে। এর মধ্যে রিসোর্স ফোল্ডারের ভিতর আমাদের সিএসএস বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে স্টাইল ডট সিএসএস বলে একটা ফাইল আছে, সেটাকে চিনাই দিলাম, দিয়ে ট্যাগটা ক্লোজ করে দিলাম। এই লাইনটা খালি লিখে দিয়েছি, আর সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ডিজাইন ছাড়া টেবলটা রিলোড করলে কি হয়, ডিজাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ তার মানে এটা এক্সটার্নালি আপনি সিএসএস একটা ফাইলকে আপনার এইচটিএমএল ফাইলের মধ্যে যুক্ত করলেন না, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা দেখি কি অবস্থা সবার।
আচ্ছা, আমরা এখন বডির কোডটা এখানে লিখলাম। কোথায় স্টাইল ডট সিএসএস এ বডির ব্যাকগ্রাউন্ড ইমেজকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা দ্বারা বোঝাচ্ছি আমার বর্তমান সিএসএস ফাইলটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতর। সুতরাং আমার যদি এখান থেকে সিএসএস ফোল্ডার থেকে আমার ইমেজ ফোল্ডারে ঢুকতে হয়, খেয়াল করেন, সিএসএস ফোল্ডার থেকে ইমেজ ফোল্ডারে ঢুকতে হয়, আগে আমার কি করতে হবে, বেরিয়ে আসতে হবে, মানে সিএসএস ফোল্ডারের উপর উঠতে হবে, রিসোর্স ফোল্ডারের উপর উঠতে হবে, মানে সিএসএস ফোল্ডারের উপর উঠতে হবে, তারপর রিসোর্স ফোল্ডারের উপর উঠে তারপর আমি ইমেজ ফোল্ডার পাবো, তার ভিতরে কার পাবো। এই কারণে জাম্প করা, লেভেল আপ করার জন্য, যেমন আমরা ফোল্ডারে এই কাজটা প্রায় করি। দেখেন, মনে করেন আপনি সিতে যে কোনো একটা ফোল্ডার ইয়ের ভিতর আছেন, এই যে দেখেন এই বাটনটা চাপ দিলে যে কাজটা হয়, লেভেল আপ হয় না, ওই ডট ডট, দুইটা ডট ডট স্ল্যাশ ওই কাজটা করতেছে কমান্ড দিয়ে, এক লেভেল উপরে উঠতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস ট্রাই করেন তো, দুইটা দিলে নেয় কিনা। এটাও নিছে, দেখছেন? কারণ আমাদের তো রিসোর্সে উঠে তারপর আসার দরকার নাই, জাস্ট কোন, এই যে কোড, সিএসএস ড্যাশ পার্ট 2 HTML। একটা সিএসএস আন্ডারস্কোর পার্ট 2 আর একটা সিএসএস ড্যাশ পার্ট 2। ওইখানে বডি ট্যাগের মধ্যে আছে না, মানে যেটার ব্যাকগ্রাউন্ড চালায় দেখেন, এই যে চালায় দেখেন, চালায় দেখে যদি এখানে গাড়ির ছবি থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে ভাববেন ওইটাই। হ্যাঁ, কভার দিলে পুরো এটা চলে আসবে, রাইট। হ্যাঁ, ফুল স্ক্রিন। এখানে আমি যদি, আমরা যদি দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে পুরো ইয়েতে চলে আসবে। খুঁটিনাটি অনেক কিছু আছে, সব মনে রাখা সম্ভব না। আপনারা ওই যে W3 স্কুল আছে, এগুলা রেফারেন্স হিসাবে যখন প্রফেশনালি কাজ করবেন, W3 স্কুল খোলা থাকবে আপনাদের আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হয়েছে আপনাদের? আচ্ছা, এবার অপটিসিটিটা নিয়ে, অপটিসিটি, কার অপটিসিটি চেঞ্জ করতে হবে যদি আমি এখানে ইয়েটা দেখতে চাই। মনে করেন এই যে এখানে গাড়ির ছবিটা যে কাটা পড়তেছে, কার জন্য কাটা পড়তেছে, কার জন্য, টেবলের জন্য না? টেবলটা সামনে এসে দাঁড়াইছে দেখি তো, গাড়ির ছবিটা, তার মানে কার অপটিসিটি চেঞ্জ করতে হবে, টেবলের। সুতরাং আমি এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে যাই, এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে যাই, গিয়ে এখানে টেবলের যে ডিজাইন মেনশন করা হয়েছে যেখানে, সেখানে নতুন আরেকটা প্রপার্টি লিখি অপটিসিটি। অপটিসিটি আপনি কত থেকে কতর মধ্যে দিতে হয়, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমি দিলাম 0.8, 0.8 দিলাম। তাহলে দেখেন অপটিসিটি একটু দেখা যাচ্ছে না? হয়েছে? আচ্ছা, কোডটা কোডটা লাগবে। দেখেন টেবলের, টেবলের ডিজাইনে
আচ্ছা, তাহলে আমাদের সবার এই জিনিসটা এসছে, মোটামুটি সবার এই জিনিস এসছে। এখন আর নিচে আমাদের আর কি কি বাকি আছে এগুলো একটু খেয়াল করি, আর কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। এই এক্সাম্পলটা হইলো, তো এগুলো আমরা পারবো, এগুলো তেমন জটিল কিছু না। বিভিন্ন, যেমন এটা আমরা বলতে পারি, এটা দেখে কি বুঝতে পারছি স্টাইলটা, এটাই একটা ইন্টারনাল সিএসএস না এক্সটার্নাল না ইনলাইন, কি বলে? এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ইন্টারনাল। তাহলে ইউএল ডট এ মানে কি বলেন তো? আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লাস এ, রাইট? এই তো, এটা রিড করতে পারতেছেন মানে এটার ভিতরের কন্টেন্টটাও বুঝবেন। কোনটা কোনটা কত নম্বর পেজ? আমাদের কোন এখানে? হ্যাঁ হ্যাঁ, পিক্সেলেও দিতে পারি। ডিফারেন্সটা হচ্ছে আপনার টোটাল যে ডিভের আন্ডারে সে আছে, বা যে মনে করেন সে যার আন্ডারে আছে এই টেবিলটা, তার 80% জায়গা সে দখল করবে। মানে বিষয়টা হচ্ছে, দেখেন আমি, হ্যাঁ একটা কোশ্চেনটা খুব ভালোই। দেখেন, মনে করেন আমার এখানে দুইটা ডিভ আছে, একটা ডিভ, তার ভিতর আরেকটা ডিভ। প্রথমে একটা ডিভ দিয়ে দেখাই। এখন এই ডিভের আবার কি আছে, মনে করেন এই ডিভের হাইট, উইথ দিয়ে বুঝাই, উইথ আছে হচ্ছে কথার কথা 600 পিক্সেল। তাহলে এখন আমি এই টেবিলটাকে যখন এটার মধ্যে নেই, তখন দেখেন ওটার 80%, 100% ভিউতে দেখেন, তাহলে বুঝবেন ওই ডিভের টেবিলটার জায়গা কতটুকু দখল করলো, কার 80%, ওই ডিভের 80% জায়গা। আর আপনি যখন একে বাইরে দিচ্ছেন, এই ডিভের বাইরে যখন এই টেবিলটা থাকতো, মানে এই ডিভ নাই, সরাসরি মেইন উইন্ডোর মধ্যে, তখন সে টোটাল উইন্ডোর 80%, এটাই পার্থক্য, পার্সেন্টেজ। যেমন হ্যাঁ, রেসপন্সিভ, এটাকে বলে কি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আমি যদি পার্সেন্টেজ দেই তাহলে এটা রেসপন্সিভ হবে, যদি আমি পিক্সেল ইউজ করি তখন এটা রেসপন্সিভ হবে না, রাইট? এটা তো মানে, যেহেতু আমি ওই কথাটাই বললাম যে এটা যার আন্ডারে আছে। এখন আপনার মেইন উইন্ডো যদি ছোট হয়ে যায়, দেখেন মেইন উইন্ডো যদি ছোট হয়ে যায়, তাহলে সে ওই রেশিওটা মেনটেন করতেছে না, এটাকেই রেসপন্সিভ বলে। হ্যাঁ হ্যাঁ, ওই রেশিওটা মেনটেন করছে, এটা তার মানে না, ফিক্সড হয়ে যাবে তখন। তো রেসপন্সিভ ইফেক্টটা, এই যে এটাকেই রেসপন্স, এটা যখন আপনার মোবাইল ফোনে এই পেজটা খুলবে, তখন ওই মোবাইল ফোনের সাইজ ওয়াইজ সে নিজেকে অ্যাডজাস্ট করে নিবে। ট্যাবলেটে যখন খুলবে তখন ট্যাবের সাইজ অনুযায়ী হবে। আচ্ছা দেখেন আর কিছু বাদ গেল কিনা। আচ্ছা, ওভারফ্লো প্রপার্টিটা একটু ঘাটাঘাটি করি, এটার কোডটা একটু দেখি। ওভারফ্লো, এটা কি শিখাচ্ছে, এটা একটু দেখা দরকার। তাহলে একটা নতুন ফাইল নেই, সিএসএস ওভারফ্লো। By default, the overflow is visible, meaning that it is not clip, and it renders outside the element box. Overflow X, overflow Y, overflow X, overflow Y. X টা হিডেন,
ওয়াইটা স্ক্রল, ওয়াইটা স্ক্রল, এই এইচটা হিডেন। দ্যাট মিন্স আমার যদি এটাও স্ক্রল দেই তাহলে কি হবে, যদি ওভারফ্লো হয়, যেই জায়গাটার মধ্যে আপনি দেখাচ্ছেন লেখাটা যদি ওই জায়গাটাকে ওভারফ্লো করে তাহলে কি চলে আসবে। এক্ষেত্রে আসলে কিন্তু দেখা যায় যে আমার স্ক্রল বারটা সে অটোমেটিক ওই জায়গা অনুযায়ী টেক্সটের ক্ষেত্রে কি করে ফেলে, টেক্সটের ক্ষেত্রেও সে পরের লাইনে র্যাপ হয়ে যায়, হ্যাঁ, অটো র্যাপিং হয়ে যায়, হ্যাঁ, নো র্যাপিং। র্যাপ অপশনটা এখানে কি কি আছে, চয়েস, দিয়ে দেখি তো, র্যাপিং ফলস, এটা কাজ করছে না। র্যাপ অপশন, আচ্ছা, মূলত এটা মানে ওভারফ্লোটা বোঝাচ্ছে যে যদি আমি এখানে হিডেন হিডেন দুইটাই হিডেন ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, নিচের কন্টেন্টগুলো দেখা যাবে না, নিচের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে না। আর এটাকে যদি স্ক্রল করে দেই, আচ্ছা ভিজিবল করে দেই, আরেকটা আছে কি ভিজিবল, হ্যাঁ, ভিজিবল করে দিলেও সে অটোমেটিক স্ক্রল নিয়ে আসে যেহেতু তাকে ভিজিবল করা হয়েছে। জি হ্যাঁ, না আর ভিজিবল আমরা অ্যাকচুয়ালি হিডেন করে দিয়েছি তাই দেখা যাচ্ছিল না। হ্যাঁ, এটা ডিভের উইডথ আর হাইট ফিক্সড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা দেখা যাচ্ছিল না কিন্তু দেখা যাচ্ছে, দেখেন হাইট উইডথ এখনো আছে, খালি এটাকে ভিজিবল করে দেওয়া গেলেও তখন স্ক্রলিং এর মাধ্যমে দেখা যাচ্ছে। আর এমনি এক পর্দায় এটাকে বলে কি, আমরা ইউজার উইদাউট স্ক্রলিং বা উইদাউট স্ক্রলিং যেই অংশটুকু দেখে ওটাকে কি বলে, এটা একটা নাম আছে, এটা একটা হ্যাঁ হ্যাঁ বলে, আচ্ছা দেখছি, এক্স এর যদি আমি ভিজিবল করে দেই তাহলে এটা, আচ্ছা এটা হচ্ছে, ওভারফ্লো, হ্যাঁ এটাই ওভারফ্লো, অর্থাৎ কন্টেন্টটা ওভারফ্লো করছে, ওভারফ্লো করছে, আমার ডিভের থেকে কন্টেন্টটা উপচায় পড়ছে। উপচায় পড়ছে। আচ্ছা আরেকটা এর আগে, হ্যাঁ এটা মানে এটা হচ্ছে ওভারফ্লো ইয়ে, এর আগের ওইটার নামটা কি, ওই যে একটা নাম আছে, আমারও মনে আসতেছে না এটা, মানে আমরা যে স্ক্রিনের ভিতরে আরেকটা হ্যাঁ, না মেইন যে একজন ভিজিটর যখন একটা ওয়েবসাইট ভিজিট করে প্রথম লুকে সে যতটুকু এরিয়া দেখতে পায় এটার একটা নাম আছে, এটাকে একটা তো বলে হচ্ছে অ্যাভাব দ্য ফোল্ড, এটাও বলে যে ফোল্ড করা ছাড়া, মানে ফোল্ডের উপরের অংশ যেটা ওইখানেই মানুষজন বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, মানে ওই দিকের অ্যাডভার্টাইজমেন্টগুলোর মূল্য বেশি হয়, যে উইদাউট এনি স্ক্রলিং যেই অংশটা দেখা যায় একটা ওয়েবসাইটের
ওই জায়গায় যে কোনো একটা অংশে আপনি যদি একটা পপুলার ওয়েবসাইটে অ্যাড দিতে চান, ওইখানে ওরা বেশি টাকা চাবে। যে মনে করেন এখানে একটা অ্যাড দিতে যত টাকা চাবে, এখানে স্ক্রল করে এই জায়গায় অ্যাড দিতে ওইটার পরিমাণ ইয়েটা কম হবে। তো এটার একটা ভিউ পোর্ট, ওটার নাম হচ্ছে ভিউ পোর্ট, ওটার নাম হচ্ছে ভিউ পোর্ট। এটাকে বলে যে একটা ওয়েবসাইটে গেলেন, যেই অংশটুকু আপনি উইদাউট স্ক্রলিং কোনো বাড়তি ঝামেলা ছাড়া দেখতে পাচ্ছেন, ওটাকে বলে ভিউ পোর্ট। যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনে ভিউ পোর্ট, W3 স্কুলে ভিউ পোর্ট সম্পর্কে এখানে বলা আছে। হোয়াট ইজ ভিউ পোর্ট, সেটিং ভিউ পোর্ট কীভাবে সেট করে, এগুলার মেটা, ওই যে হেড ট্যাগের মধ্যে আপনি মেটা সেট করতে পারেন। মানে আমাদের ভিডিওর মধ্যে এই কথাটাও যুক্ত হইল। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন ছিল অন্য প্রসঙ্গে, বা যতটুকু করে আসছি এর মধ্যে? তাহলে আমরা সামনের দিকে খুঁজতে থাকি নতুন আর কি আছে। এটা কি ছিল এক্সাম্পল? এটা ছিল ফ্লোট, ফ্লোটটাও একটু দেখব। সিএসএস লেআউট, ফ্লোট অ্যান্ড ক্লিয়ার, তাহলে এটাও আমাদের দেখতে হবে। কি ব্যাপার? সিলেক্ট টেক্সট, হ্যাঁ এটা একটু দেখেন, এটা দেখে একটা ছোট কাজ দিব আপনাদেরকে। এটা দিয়ে নিউ একটা ফ্লোট, কি বলে, HTML ফাইল, যে সিএসএস ফ্লোট অ্যান্ড ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। এই স্পেসগুলো মুছে দেন, স্পেসগুলো মুছে দেন, স্পেস হবে না। আচ্ছা, এখানে কয়টা? 8টা। আমার 100%-এর মধ্যে 6টা শো করছে। আফটার বক্স, আচ্ছা এখানে বক্সের ডেফিনেশন কি? আমি চারকোনা, আমরা এর আগে টেবল দিয়ে চেসবোর্ড তৈরি করছিলাম, তাই না? মানে এখন একটু পরে আপনাদের টার্গেট হবে ডিভ দিয়ে চেসবোর্ড তৈরি করা, ঠিক আছে? সো ওই রিলেটেড ম্যাটেরিয়াল এখানে মনে হয় কিছু খাদ্য আছে আছে এখানে। তো ইনলাইন ব্লক বা একটা বক্স কিভাবে একটা ক্লাস, এটা কি একটা ডট বক্স, এটা কি একটা ক্লাস, আফটার বক্স একটা ক্লাস। আচ্ছা, তো এখানে বক্স ক্লাস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, করা হয়েছে 8টার পর অ্যানাদার বক্স আফটার ফ্লোটিং। তাইলে এখানে কি করা হয়েছে? ক্লিয়ার লেফট, এটার কি কাজ হচ্ছে কি আদৌ? তার আউটপুট এখানে, হ্যাঁ 8টার পরে। এখন আমরা যদি চাই, ক্লিয়ারটা মুছে দিলে তাহলে বোঝা যাবে জিনিসটা কি হবে। হ্যাঁ তাহলে এই ক্লিয়ারটা মুছে দিলে, ক্লিয়ার লেফটটাও যদি আমি মুছে দেই, তাহলে দেখেন এর উপরে চলে আসছে না? স্যার এটা শুধু মনে হয় স্যার ওই ফ্লোটের পরেই হবে, ফ্লোটের, অর্থাৎ ফ্লোট আর ক্লিয়ার জিনিসটা দুইটা ওতপ্রোতভাবে জড়িত। মানে আমার না, এখানে ব্যাপার হচ্ছে 8টা বক্স পাশাপাশি হয়েছে, তারপর নিচের লাইনে আমি আরো যে কোনো থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে, কিন্তু আমরা যখন ফ্লোট ইউজ করব, হুম আমরা যখন ফ্লোট ইউজ করব তখন ফ্লোট লেফট, ফ্লোট লেফট যখন ইউজ করব তখন প্রত্যেকটা ডিপ একটার পরে একটা ডান থেকে বামের দিকে গিয়ে দাঁড়াতে থাকবে। অর্থাৎ আমি যদি ডান থেকে বাঁয়ে না বাঁ থেকে, হ্যাঁ বামে বামে ডান থেকে ডান থেকে বাঁয়ে। বামে অবস্থান করতে থাকবে। আমি দুইটা বক্স দিলে প্রথম বক্সটা বামে আচ্ছা যাবে। তাহলে আমরা ওই এক্সাম্পলটা করি। কি করতে হবে আমাদের? এটা ঠিক আছে না বক্স? এখানে ফ্লোটে প্রত্যেকটাতে কি ফ্লোট লেফট
প্রতিটা বক্সই লেফটে ফ্লোট করে যাবে। ফ্লোট করে যাবে মানে শুরু হবে এখান থেকে। প্রথম বক্সটা দিলে প্রথম বক্সটা লেফটে ফ্লোট করে যাবে, দ্বিতীয় বক্সটা রাখলে ওটাও লেফটে ফ্লোট করে যাবে। তার মানে সে প্রথম বক্সটার পরে গিয়ে অবস্থান হ্যাঁ, নেবে। পরে গিয়ে অবস্থান নেবে বামে। আচ্ছা, তাহলে আমরা যদি চাই মানে চেস বোর্ডের আমাদের মূল গোল হচ্ছে আজকে চেস বোর্ড করব কি দিয়ে, এই ডিপ দিয়ে। তাহলে আমাদের এই এক্সাম্পলটা আমরা করে ফেলবো। সেটা মনে করেন এই লেখাটা আমরা দিব না, এই লেখাটা দিব না। আমরা চাচ্ছি আটটা হওয়ার পর এখানে 8টা বক্স ডিজাইন করলাম, এরপর নিচের লাইনে আমরা আরো 8টা বক্স দিব, এরকম চাচ্ছি। আচ্ছা, আমরা চাই এই যে রেশিওটাও যেন জুম করলে সে বক্সটার সাইজ ছোট হয়ে যায়। বক্সের স্টাইলিশটা ওই ফিক্স করে দিতে হবে, পার্সেন্টেজ দিলে হুম, রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ভিত্তিতে যদি আমরা করতে চাই। আচ্ছা তাইলে ওই বক্সের ক্লাসগুলো যে সবগুলা বক্স, আচ্ছা, ক্লাস বক্স আমরা একটা ফ্রেশ স্টার্ট করি, বেটার একটা ফ্রেশ স্টার্ট, যে একদম কিছু নাই, খালি বডি আছে আর হেড শেষ হয়েছে এখানে, আর এখানে বডি শুরু হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা বক্স তৈরি করতে চাই। একটা বক্স তৈরি করার জন্য আমাদের কি লাগবে? আমি ডিপ দিয়ে তৈরি করতে চাই, টেবিল দিয়ে না। আজকের কাজ হচ্ছে ডিপ দিয়ে একটা বক্স কিভাবে তৈরি করে, আগে বেসিক এই জিনিসটা দেখি। এই ডিপটার স্টাইল আমি মেনশন করে দিচ্ছি। স্টাইল যে এটা কি ক্লাসের ভিত্তিতে করব, ক্লাসের ভিত্তিতে ব্ল্যাক হোয়াইটের ব্যাপার আছে ভবিষ্যতে। হ্যাঁ, সুতরাং ব্ল্যাক বক্স একটা নাম দিলাম, ব্ল্যাক বক্স, আরেকটা দিলাম হোয়াইট বক্স। ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স। এখন এটার মধ্যে ক্লাস ব্যবহার করলাম প্রথমে ব্ল্যাক বক্স। এখন ব্ল্যাক বক্সের উইডথ আর হাইট, উইডথ মেনশন করে দিচ্ছি কথার কথা। এটা এটা কিভাবে করলে মানে জিনিসটা রেসপন্সিভ করা যাবে? পিক্সেলে দিলে ফিক্সড হয়ে যাবে না? এটা কি ডিপের ভিতরে ডিপ নিলে কেমন হয়? ডিপের ভিতর ডিপ নিলে ভালো হবে। আগে প্রথমে একটা মেইন ডিপ, আটটা ডিপ, আটটা বক্সের ডিপ, একটা ডিপ প্রথমে একটা চেস বোর্ডের মেইন ডিপ। অথবা কন্টেইনার নিবেন। হ্যাঁ, কন্টেইনার। হ্যাঁ, আগে কন্টেইনার, এটাই ভালো হবে। একটা ডিপ নিলাম হচ্ছে সেটা কন্টেইনার। এর মধ্যে প্রথমে 8টা ডিপ। আচ্ছা, কন্টেইনারের সাইজটা ডিফাইন করি। আরেকটা যে কন্টেইনার কত বাই কত হবে সেটা, কন্টেইনারের উইডথ কত হবে পার্সেন্টেজে দিই, তাহলে রেসপন্সিভ হবে, তাই না? হ্যাঁ, 80%। পুরা বক্সটা, চেস বোর্ডের পুরো বক্সটা কত? 80% দেই। পার্সেন্ট দিলে আপনারা কন্ট্রিবিউট করেন, অসুবিধা নেই। মানে আমি চাচ্ছি স্কোয়ার একটা বক্স হোক। তাহলে কি করতে হবে? এখন আমি হাইট যদি দিতে চাই উইডথ যত তত, তাহলে কি করতে হবে? এটা রেশিওটা কিভাবে করা যায়? ইনহেরিট ফ্রম কি ইনহেরিট দিয়ে করা যাবে? উইডথ থেকে ইনহেরিট করার জন্য পারা যাবে? হ্যাঁ, অটো হাইট। আমি চাচ্ছি যে উইডথ যত তত যেন হয় হাইট, কারণ এটা একটা স্কোয়ার বক্স হইতে হবে। রেসপন্সিভ করার জন্য আর কি চাচ্ছি। আচ্ছা, আগে তাহলে আমরা প্রথমে একটা নর্মাল করি, মানে রেসপন্সিভ ছাড়া একটা করি, পরে ওইটাকে রেসপন্সিভে কনভার্ট করার চেষ্টা করবো আরেকটা ফাইলে। 600 পিক্সেল 600 পিক্সেল দুইটা দিলাম কন্টেনার। এটা একটা বর্ডার দিলাম, বর্ডার সলিড, মনে করেন কথা রেড। তাহলে এখানে উইডথ দিব হচ্ছে প্রত্যেকটা ঘর 600 বাই 600 হইলে প্রতিটা ঘর কত করে পড়বে? প্রতিটা বক্স
আচ্ছা, আমি যদি এখানে হিসাব করেন তাহলে 50 পিক্সেল উইথ, 50 পিক্সেল হাইট, তাহলে 50 × 8 কত? 40, 400, তাই না? উইথ তাহলে 400, আর হাইটও হবে 400, মানে হিসাব করে দিলাম 50 px 50 px। তাহলে এটারও বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক বক্সের ব্যাকগ্রাউন্ড কালার সলিড বা ব্ল্যাক, ব্ল্যাক। তাহলে ওই প্রথম বক্সটা কালো হলো না, এবার দ্বিতীয় বক্সটা হইতে হবে কত? মানে এটারই হোয়াইট। হোয়াইট। তাহলে এই জিনিসটা রিপিট হবে কয়বার? এখানে হবে হোয়াইট, তাহলে এই টোটাল জিনিসটা রিপিট হবে 4বার। বেশি হয়ে গেল নাকি? 1 2 3 4, এক পেয়ার বেশি হয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে দেখেন এটা লম্বালম্বিভাবে চলে আসছে। আমি পাশাপাশি চাই, ওই যে আপনার ওই ইয়েটা এখন দরকার হবে, হ্যাঁ, চেস বোর্ডের পাশাপাশি চাই, তাহলে ফ্লোটিংটা এখন মনে হয় দরকার হবে, তাই না? এ যখন আমরা ফ্লোটিং ইউজ করি নাই তখন নিচে নিচে চলে যাচ্ছে না? হ্যাঁ, করেছেন? মানে এখন এতটুকু করেছেন? হ্যাঁ। এখন এটা একটা বর্ডার দেই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এগুলার একটা বর্ডার দেই। আপাতত বোঝার জন্য একটা বর্ডার দিলাম প্রতিটা ঘরে, সবগুলা বর্ডারই গ্রিন দিলাম। এতই ছোট দেখা যাবে না ওটা। আচ্ছা, বর্ডারের একটা ঝামেলা আছে, কারণ আমাদের তো এটা মাপা মাপা হয়েছে সব 850 400 ওই হিসাব করে দিছি। এখন বর্ডারের জন্য এক্সট্রা স্পেস সে দিতে পারবে না। তো এখন আমাদের যেন এটা সাইডে সাইডে যায়, এটার জন্য আমরা কি কি ইয়ে করেছি? লেফট কি ফ্লোট, এর আগের কমান্ডটা যেটা দেখলাম, প্রত্যেকটা বক্সগুলো কি হয়েছে? ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আমরা যদি এখানে ব্ল্যাক বক্সে আর হোয়াইট বক্সে ফ্লোট ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট দেই, তাহলে অ্যাকচুয়ালি কি হয় একটু দেখার জন্য আর কি, তখন পাশাপাশি আসছে। হ্যাঁ, এখন পরেরটা নিচের লাইনে আসার জন্য কি করতে হবে আমার? এর পরের ইয়েটা নিচের লাইনে আসার জন্য কি করতে হবে? এখন যদি আমি আবার এটা ইউজ করি, আরও 8টা ইউজ করি, সেক্ষেত্রে এরা কি হবে? আসছে। এখন আমার খালি কি করে দিতে হবে? এটা কেটে নিয়ে, এটা কেটে নিয়ে লাস্টে যুক্ত করে দিলেই আমার কাজটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তারপর এই টোটাল জিনিসটাকে একবার রিপিট করে দিলাম, তারপর আবার রিপিট করে দিলাম। এটা কি হলো? আচ্ছা, না না, এখানে একটু ভুল করছি। দ্যাট মিন্স 8 8, 1 2 3 4 5 6 7 8,
448 4 বাই এই যে এটা আমরা করলাম সিএসএস মানে ডিভ ডিভ দিয়ে, এটাতে টেবল না, এটাতে মনে করেন অ্যাটলিস্ট ইয়েতে জুম যখন করবেন বা না জুম করলে ঠিক আছে, কিন্তু এটা যখন ছোট করবেন তখন কিন্তু রেসপন্সিভ হিসেবে কাজ করবে না, কারণ আমরা ফিক্স পিক্সেল ব্যবহার করে দিচ্ছি। আচ্ছা আগে এটাই করেন, আগে সবাই ডিপ দিয়ে এটাই করেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করি, একটু ছোট করে দেই যাতে ফন্টটা বাড়ায় দিচ্ছি আপনাদের এক পেজে দেখার জন্য। আপনারা ডিজাইন নিয়ে মানে মোটামুটি একটু একটু ঘাটতে থাকলে বাসায়, এটা নিয়ে এত সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নাই যে ডিজাইন আমি পারতেছি না, আমাদের ডিজাইন খুব কম লাগবে, বুট স্টেপ দিয়ে আমরা মোটামুটি আমাদের পিএইচপির জন্য যা লাগবে করে ফেলবো, ঠিক আছে? জি হ্যাঁ শিওর। অ্যালাইনমেন্টটা হচ্ছে না, আমারও এই সমস্যা হচ্ছিল আজকে ক্লাসের শুরুতে, ভিডিওটা বন্ধ করে আসছি। আপনি ওই একজন